আজকের এই আলোচনাটা আমার মনে হয় আমাদের সবার জন্যই খুব দরকারি। আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা প্রায় সবার জীবনেই হানা দেয়, কাজ ফেলে রাখা। এই যে প্রোক্রাস্টিনেশন বলি আমরা। একদম ঠিক বলেছেন। খুব সাধারণ একটা সমস্যা মনে হলেও এর জালটা কিন্তু বেশ জটিল আর এতটাই পরিচিত যে আমরা অনেক সময়ের গভীরতাটা গুরুত্বটা ঠিক বুঝে উঠতে পারি না। ভাবি হয়তো এটা নিছকই আলসেমি বা ইচ্ছে নেই তাই। কিন্তু ব্যাপারটা তার চেয়েও গভীরে। আর সেই গভীরতাটা একটু বোঝার জন্যই আমরা আজকে একটা বইয়ের সাহায্য নিচ্ছি। বইটা হলো আজই শুরু করো, কাল নয়, বদলাবে তোমার জীবন। আমরা এর কিছু অংশ নিয়ে কথা বলবো। আচ্ছা, আমাদের লক্ষ্যটা হলো এই বইয়ের আলোয় বোঝা যে কেন আমরা কাজ ফেলে রাখি, এর ফল কি হয়, আর সবচেয়ে বড় প্রশ্ন, এই অভ্যাস থেকে বেরোনোর উপায় কি। আজ থেকেই শুরু করা যায় এমন কিছু। ঠিক। আমাদের এই বিশ্লেষণটা মূলত বইটার মূল ভাবনার উপরই থাকবে। চেষ্টা করব সহজভাবে তুলে ধরতে যে এই কাল করব ব্যাপারটা থেকে কিভাবে বেরোনো যায়। বইটা হয়তো আমাদের চেনা ধারণার বাইরে কিছু বলবে। চলুন তাহলে শুরু করি একটা খুব পরিচিত ছবি দিয়ে। ধরুন সকালে অ্যালার্ম বাজলো ঠিক সময়, কিন্তু মনে হলো উফ, আর 5টা মিনিট বা 10 মিনিট। হ্যাঁ, এটা তো রোজগার ঘটনা পড়ে। ওই 10 মিনিট কখন যে আধ ঘন্টা হয়ে যায় টেরই পাওয়া যায় না। তারপর দেরিতে ঘুম ভাঙা, আর দিনটা শুরুই হয় কেমন একটা পিছিয়ে পড়েছি এই অনুভূতি নিয়ে। আর তারপরেই নিজের উপর রাগ আর সেই চিরাচরিত প্রতিজ্ঞা, ধুর আজকেও লেট, কাল থেকে একদম টাইম টু টাইম উঠব ব্যাস। এই কথাটা যে কতবার বলা হয়। এইখানেই তো প্যাচটা, ওই কাল জিনিসটা যেন আসেই না, তাই না? পরের দিনও হয়তো একই গল্প। এই যে নিজের কাছেই নিজে কথা রাখতে না পারা, এটা একটা চক্রের মতো হয়ে যায়, আমাদের পিছিয়ে দেয়। বইটাতে এটা নিয়ে কি বলছে? বইটা এটাকে শুধু আলসেমি বা ইচ্ছের অভাব এভাবে দেখছে না। বলছে এটা একটা আচরণগত প্যাটার্ন, বিহেভিয়ারাল প্যাটার্ন। আচরণগত প্যাটার্ন মানে এর একটা নির্দিষ্ট চক্র আছে। ধরুন প্রথমে একটা কাজ সামনে এলো যেটা হয়তো কঠিন বা অপছন্দের, এটা হলো ট্রিগার। তখন মনটা চাইল সেটা এড়িয়ে অন্য কিছু করতে যেটা সহজ বা মজার, যেমন ফোন ঘাঁটা। এটা রুটিন, আর তাতে একটা সাময়িক আরাম বা স্বস্তি পাওয়া গেল, রিওয়ার্ড। এই চক্রটা বারবার হতে হতে এটা একটা অভ্যাসে দাঁড়িয়ে যায়। ও আচ্ছা, এটা তো খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, আর এই অভ্যাসটা ভাঙা তখন কঠিন হয়ে পড়ে। বাইরে থেকে নিরীহ মনে হলেও এর প্রভাব কিন্তু মারাত্মক। শুধু সময় নষ্ট হয় তা নয়, আমাদের আত্মবিশ্বাস, মানসিক স্বাস্থ্য, লক্ষ্য সবকিছুর ওপরে নেতিবাচক প্রভাব ফেলে। এই প্যাটার্নের কোনো উদাহরণ আছে বইটাতে, আরেকটু সহজে বোঝার জন্য? হ্যাঁ আছে তো। যেমন ধরুন একজন ছাত্রের কথা বলা হয়েছে, সামনে পরীক্ষা, মাসখানেক সময় আছে। যথেষ্ট সময়। সে জানে পড়াটা খুব জরুরি, কিন্তু বই খুলতে গেলেই মনে হয় দূর, অনেক চাপ, কঠিন লাগছে। তখনই মনটা পালায়, হয়তো সোশ্যাল মিডিয়া দেখতে শুরু করলো, বা বন্ধুদের ফোন করলো, কিংবা কোনো সিরিজ দেখতে বসে গেল, যা কিছু তাৎক্ষণিক আনন্দ দেয়। আর নিজেকে বোঝায় আরে অনেক সময় আছে তো, কাল থেকে একদম ফাটিয়ে পড়ব। ঠিক তাই। আর সেই কাল আস্তে আস্তে দেখা যায় পরীক্ষার আগের রাত। তখন হুড়োহুড়ি, চাপ, ফলাফল যা হওয়ার তাই হয়। বইটা বলছে সমস্যাটা ছেলেটার মেধা বা ইচ্ছের নয়, সমস্যাটা হলো ওই কাজ এড়িয়ে যাওয়ার অভ্যেসটা, ওই প্যাটার্নটা। সে আসলে পড়াশোনাকে ভয় পাচ্ছে না, ভয় পাচ্ছে ওই কাজটার সাথে জড়িয়ে থাকা অস্বস্তি বা চাপটাকে। তার আমাদের মস্তিষ্ক আসলে কঠিন কাজ এড়িয়ে যেতে চায়। একদম। বইটার ভাষ্য অনুযায়ী আমাদের মস্তিষ্ক একটু সহজ রাস্তা খোঁজে, শর্টকাট পছন্দ করে। যখনই কোনো কাজে বেশি খাটনি, ধৈর্য বা মনোযোগ দরকার হয়, তখনই ব্রেন চেষ্টা করে কম পরিশ্রমের কোনো বিকল্প খুঁজে নিতে। এই যে সহজ আরামের জায়গাটা, বইটা বলছে এটাই হলো কমফর্ট জোনের ফাঁদ। কমফর্ট জোনের ফাঁদ। কিন্তু আমরা তো ভাবি একটু রিল্যাক্স করছি, চাপ কমছে। বিপদটা ঠিক ওইখানেই। ওই একটু রিল্যাক্সেশনের আড়ালে আসলে জরুরি কাজটাকেই ঠেলে দূরে সরিয়ে দিচ্ছি আমরা। আর যতবার আমরা কঠিন কাজ এড়িয়ে সহজ কিছু করছি, ওই প্যাটার্নটা ওই অভ্যাসটা আরও পোক্ত হচ্ছে। মস্তিষ্ক শিখে যাচ্ছে যে অস্বস্তি এড়ানোর সেরা উপায় হলো পালিয়ে যাওয়া। আর ভাবি আচ্ছা একটু পরেই আবার কাজে বসবো। হ্যাঁ, কিন্তু ওই সহজ আনন্দের টানটা এত বেশি থাকে যে ফেরাটা খুব কঠিন হয়ে যায়।
দিনের পর দিন এটা চললে আমরা নিজের অজান্তেই আমাদের আসল লক্ষ্য থেকে সরে যাই, ওই আরামের অদৃশ্য দেওয়ালে বন্দী হয়ে যাই। বইটা বলছে এই যে প্রোক্রাস্টিনেশন, এটা আসলে একরকম আবেগ সামলানোর সমস্যা। আমরা কাজটাকে নয়, কাজের সাথে জুড়ে থাকা খারাপ লাগা বা অস্বস্তিটাকে এড়াতে চাইছি। বাপরে, যদি এটা এত গভীর একটা আচরণগত প্যাটার্ন হয় তাহলে তো বদলানো খুব কঠিন মনে হচ্ছে। উপায় কি? এখানেই বইটা একটা খুব সহজ কিন্তু শক্তিশালী পথের কথা বলছে। সেটা হলো ছোট ছোট পদক্ষেপের শক্তি, দ্য পাওয়ার অফ স্মল স্টেপস। ছোট ছোট পদক্ষেপ? হ্যাঁ, আমরা প্রায়শই পরিবর্তনের কথা ভাবলে বিশাল কিছু করার প্ল্যান করে ফেলি। যেমন কাল থেকে রোজ 3 ঘন্টা জিমে যাব বা একদম পুরো বইটা একদিনে শেষ করব। এই বিশাল লক্ষ্যগুলো শুরুতে একটা চাপ তৈরি করে, আর সেই চাপের ফলেই আবার কাজটা ফেলে রাখার ইচ্ছে জাগে। এটা ঠিক। বইয়ের উদাহরণটা কিন্তু দারুণ। যেমন ধরুন কেউ ঠিক হলো রোজ বই পড়বে। এখন যদি প্রথম দিনই লক্ষ্য নেয় রোজ 2 ঘন্টা পড়বে, শুরুতেই হোঁচট খাওয়ার সম্ভাবনা। ঠিক। কিন্তু যদি শুরু করে প্রতিদিন মাত্র ধরা যাক আধ ঘন্টা দিয়ে, শুনতে খুব কম মনে হতে পারে, খুবই সামান্য, কিন্তু হিসাবটা দেখুন, মাসে দাঁড়াচ্ছে 15 ঘন্টা, বছরে 180 ঘন্টা। ভাবা যায়, বছরে 180 ঘন্টা শুধু বই পড়ার জন্য। এই সময় তো অনায়াসে 15-20টা ভালো বই পড়ে ফেলা যায়। কয়েক বছর যদি এটা করা যায় তাহলে জ্ঞান বা চিন্তার জগতে কি বিশাল ফারাক তৈরি হতে পারে, শুধু ওই রোজকার আধ ঘন্টার অভ্যাসে। এবার উল্টোটা ভাবি, ওই একই সময়ে বছরে 180 ঘন্টা যদি কেউ শুধু ফোন স্ক্রোল করে বা ইউটিউবে হাবিজাবি ভিডিও দেখে কাটিয়ে দেয়, ফলাফল প্রায় শূন্য, হয়তো বা নেতিবাচকও। কারণ সময় তো নষ্ট হচ্ছেই, হয়তো ভুল জিনিসও দেখা হচ্ছে। সময়টা কিন্তু একই, 180 ঘন্টা। শুধু ব্যবহারের ধরনের জীবনটা হয়তো গড়ে উঠছে, নয়তো ভাঙছে। বইটা এই ছোট ছোট সিদ্ধান্তের জমে ওঠা প্রভাবের উপর খুব জোর দিয়েছে। এই জিনিসটাকে সম্ভবত কম্পাউন্ডিং এফেক্ট বলা যায়, চক্রবৃদ্ধি প্রভাব। হয়তো বইতেই শব্দটা নেই, কিন্তু মূল ভাবনাটা এটাই। যেমন অল্প অল্প করে টাকা জমালে সুদে আসলে সেটা অনেক বড় হয়ে যায়, তেমনি রোজকার ছোট ছোট ভালো অভ্যেস, যেমন ওই আধ ঘন্টা পড়া, হ্যাঁ, বা 10 মিনিট হাঁটা, এগুলো জমতে জমতে জীবনে বড় ইতিবাচক পরিবর্তন আনে। আবার উল্টো দিকে ছোট ছোট খারাপ অভ্যাস, কাজ ফেলে রাখা, জাঙ্ক ফুড খাওয়া, এগুলোও জমতে জমতে বড় ক্ষতি করে। তাহলে বইয়ের পরামর্শটা কি? বিশাল কিছু না ভেবে, হ্যাঁ, একবারে পাহাড় টপকানোর দরকার নেই। প্রথম পদক্ষেপটা এত ছোট হোক যেন সেটা শুরু করতে কোনো দ্বিধা বা ভয় না লাগে। আজকের আধ ঘন্টা পড়াটা হয়তো কিছুই না, কিন্তু 365 দিন ধরে করলে বিরাট ব্যাপার। এই ছোট পদক্ষেপের ভাবনার সাথে কিন্তু বইয়ের আরেকটা জরুরি কথা জুড়ে আছে। আমরা প্রায়ই একটা ভুল করি, একই সাথে অনেক কিছু করতে চাই। হ্যাঁ, মাল্টিটাস্কিংয়ের একটা প্রবণতা থাকে। 10টা নতুন জিনিস শিখব, 5টা বড় কাজ হাতে নেব, সব দিকেই সেরা হব। আর তার ফল কি হয়? ফল হয় মনোযোগটা ভাগ হয়ে যায়, শক্তিটাও ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত কোনোটাতেই ঠিকমতো ফোকাস করা যায় না, কোনো কাজেই গভীরতা আসে না, আর সব কাজই অসম্পূর্ণ থেকে যাওয়ার একটা ঝুঁকি তৈরি হয়। বইটা এটাকে মাল্টিটাস্কিংয়ের মোহ বলছে। বাইরে থেকে দেখলে মনে হয় বাহ, কত কাজ করছে, কিন্তু ভেতরে ভেতরে হয়তো কিছুই এগোচ্ছে না। সেই জন্যই বইটা বলছে সব কিছু করার চেষ্টা করার দরকারই নেই, বরং নিজের সময় আর শক্তিকে ফোকাস করতে হবে অল্প কয়েকটা জরুরি কাজে। কোন কাজগুলো? সেই কাজগুলো যেগুলো জীবনে সত্যি সত্যি বড় পরিবর্তন আনে, যেগুলো আমাদের আসল লক্ষ্যের সাথে যুক্ত। কিন্তু বুঝবো কি করে কোনটা জরুরি? চারপাশে তো হাজারটা কাজ। বই কি কিছু বলেছে এটা নিয়ে? সরাসরি হয়তো কোনো জটিল ফর্মুলা দেয়নি, কিন্তু মূল ভাবনাটা পরিষ্কার। নিজেকে প্রশ্ন করতে হবে, কোন কাজটা না করলে আমার সবচেয়ে বেশি ক্ষতি, কোন কাজটা করলে জীবনের সবচেয়ে বেশি ইতিবাচক প্রভাব পড়বে, কোন কাজটা শেষ হলে আমি সবচেয়ে বেশি তৃপ্তি পাব। এই প্রশ্নগুলো সাহায্য করতে পারে। হ্যাঁ, এগুলোর উত্তর খুঁজলেই হয়তো সেই 2-3টে সবচেয়ে জরুরি কাজ বেরিয়ে আসবে, যেগুলোতে প্রতিদিন অল্প অল্প করে হলেও মন দেওয়া দরকার। যেমন বইয়ের একটা উদাহরণ হতে পারে, কেউ ব্যবসা শুরু করতে চায়, মাথায় 10টা আইডিয়া, স্বাভাবিক, কিন্তু 10 দিকে না ছুটে সবচেয়ে সম্ভাবনাময় একটা আইডিয়া বেছে নিয়ে সেটার ওপর ফোকাস করে রোজ একটু একটু করে এগোনো, সেটাই ভালো। হয়তো প্রথম দিনের কাজ শুধু মার্কেট নিয়ে একটু খোঁজখবর করা বা বিজনেস প্ল্যানের একটা প্যারাগ্রাফ লেখা, এটুকুই। প্রয়োজনীয় কাজগুলোকে না বলতে শিখতে হবে, আর সবচেয়ে জরুরি কাজগুলোকে চিনতে হবে এবং সেগুলোকে আগে করতে হবে।
এই প্রায়োরিটি ঠিক করা আর সেই অনুযায়ী কাজ করা, এটাই আসলে প্রোক্রাস্টিনেশন থেকে বেরোনোর একটা বড় ধাপ। একদম। এবার একটু সরাসরি দেখি কাজ ফেলে রাখলে কি হয় আর সময় মতো করলে কি লাভ। বইয়ে এটা খুব পরিষ্কার করে বলা আছে। কাজ ফেলে রাখলে কি কি ক্ষতি। প্রথমত, আত্মবিশ্বাস কমে যায়। এটা বোধহয় সবচেয়ে মারাত্মক। হ্যাঁ, বারবার ব্যর্থ হলে মনে হয় আমাকে দিয়ে বোধহয় হবে না। ঠিক। দ্বিতীয়ত, সময় নষ্ট হয়, সে তো আমরা জানি। তৃতীয়ত, সুযোগ হাতছাড়া হয়। চাকরির আবেদন, কোনো প্রজেক্ট, নতুন কিছু শেখা, কত সুযোগ চলে যায়। আর চতুর্থত, ওই শেষ মুহূর্তের চাপ, টেনশন, উদ্বেগ, জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। এই মানসিক চাপের ব্যাপারটা কিন্তু শুধু মনেই থাকে না, তাই না? এর কি শারীরিক প্রভাবও আছে? অবশ্যই আছে। বইটাও হয়তো সেদিকে ইঙ্গিত করেছে। এই যে কনস্ট্যান্ট ডেডলাইনের চাপ, কাজ জমা পড়ার ভয়, এগুলো থেকে কিন্তু হাই ব্লাড প্রেশার, ঘুমের সমস্যা, হজমের গণ্ডগোল, এমনকি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, এরকম অনেক কিছুই হতে পারে। এটা শুধু একটা খারাপ অভ্যাস নয়, এটা আমাদের শরীর ও মনের জন্য বেশ ক্ষতিকর। ঠিক এর উল্টো দিকে কি আছে? যখন কাজটা ঠিক সময়ে বা তার আগেই শেষ করে ফেলা যায়, বই বলছে ফলাফলগুলো একেবারে বিপরীত এবং খুব ইতিবাচক। যেমন? প্রথমত, আত্মবিশ্বাস বাড়ে। প্রতিটা শেষ করা কাজ যেন মনে করিয়ে দেয়, হ্যাঁ আমি পারি। এটা পরের কাজের জন্য দারুণ মোটিভেশন দেয়। এটা খুব সত্যি। ছোট ছোট সাফল্য থেকেই বড় আত্মবিশ্বাস জন্মায়। দ্বিতীয়ত, সময়টা ঠিক মতো কাজে লাগে। তখন অন্য দরকারি কাজের জন্য সময় পাওয়া যায়। তৃতীয়ত, সুযোগগুলো ধরা যায়। ব্যক্তিগত বা পেশাগত জীবনে উন্নতি হয়। চতুর্থত, চাপ থাকে না বললেই চলে, মন শান্ত থাকে। আর পঞ্চমত, যেটা স্বাভাবিক, লক্ষ্যের দিকে এগোনো যায়, ধীরে ধীরে হলেও নিশ্চিতভাবে। বইয়ের বাস্তব উদাহরণগুলো কিন্তু এই ফারাকটা বুঝতে খুব সাহায্য করে। যেমন একজন ফ্রিল্যান্সারের কথা ভাবুন। আচ্ছা। যদি সে কাজ জমিয়ে রাখে, শেষ মুহূর্তে তাড়াহুড়ো করে জমা দেয়, কাজের মান খারাপ হতে পারে, ডেলিভারি লেট হতে পারে, ক্লায়েন্টের কাছে রেপুটেশন খারাপ হয়, ভবিষ্যতের কাজ পেতে সমস্যা হয়। ঠিক। কিন্তু যদি সে রোজ একটু একটু করে কাজটা এগিয়ে রাখে, তাহলে শান্তভাবে মন দিয়ে করতে পারে, কোয়ালিটি ভালো হয়, সময় মতো বা আগেই জমা দেওয়া যায়, ক্লায়েন্ট খুশি, ভালো ফিডব্যাক, তার নিজের আত্মবিশ্বাসও বাড়ে, আরও ভালো কাজ আসে। একদম ঠিক। চাকরিজীবীদের ক্ষেত্রেও তো একই ব্যাপার। হ্যাঁ, যে কর্মী কাজ জমিয়ে রাখেন তাকে প্রায় ডেডলাইনের চাপে পড়তে হয়, ওভারটাইম করতে হয়, ভুল হওয়ার সম্ভাবনা বাড়ে, আর অফিসে তার একটা ইমেজ তৈরি হয়, অগোছালো, হয়তো একটু দায়িত্বজ্ঞানহীন। উল্টো দিকে যে প্রতিদিনের কাজ গুছিয়ে রাখে, সে চাপ মুক্ত থাকে, কাজের মান ভালো হয়, টিমের কাছে, বসের কাছে সে নির্ভরযোগ্য হিসেবে পরিচিতি পায়। এটা তার ক্যারিয়ারে অবশ্যই সাহায্য করে। এখানে আরেকটা বিষয় হলো, এই যে ভালো মন্দ ফলাফলগুলো, এগুলো কিন্তু শুধু কাজের জায়গাতেই সীমাবদ্ধ থাকে না। এই সময় মতো কাজ করা, গোছানো থাকা, এই অভ্যাসগুলো আমাদের ব্যক্তিগত জীবনেও শান্তি আনে, শৃঙ্খলা আনে। ঠিক। আর যখন আত্মবিশ্বাসটা বাড়ে, তখন জীবনের অন্য ক্ষেত্রেও আমরা ঝুঁকি নিতে সাহস পাই, হয়তো নতুন কোনো শখ শুরু করা বা সামাজিক কোনো কাজে যুক্ত হওয়া। আত্মবিশ্বাস আর মানসিক স্বাস্থ্যের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে, বইয়েও নিশ্চয়ই এর উল্লেখ আছে। তাহলে এত সব আলোচনার পর মনে হচ্ছে এবার একটু নিজেদের দিকে তাকানোর সময়, মানে একটু আত্মপ্রতিফলন। বইটাও যেমন আমাদের ভাবায়, আমরাও নিজেদের কিছু প্রশ্ন করতে পারি। যেমন এমন কোনো জরুরি কাজ কি আছে যা দিনের পর দিন ফেলেই রাখা হচ্ছে? এমন কোনো অভ্যাস কি আছে যা অজান্তেই আমাদের পিছিয়ে দিচ্ছে? আজ এই মুহূর্ত থেকে খুব ছোট কোনো পরিবর্তনটা আনা যায় যা এই চক্র ভাঙতে সাহায্য করবে। জীবনের এত কাজের মধ্যে কোনগুলো আসলেই জরুরি আর কোনগুলো শুধু সময় নষ্ট? এই প্রশ্নগুলো নিজেকে করাটা খুব দরকারি। আমরা কি সত্যি আমাদের সময়ের দাম দিচ্ছি, নাকি অজান্তেই ফেসবুক বা ইউটিউবের স্রোতে মূল্যবান সময়ে ভাসিয়ে দিচ্ছি, আর জরুরি কাজগুলো কাল করব বলে সরিয়ে রাখছি? বইটা আমাদের এই কঠিন সত্যিটার সামনে দাঁড় করিয়ে দেয়। বইয়ের মূল কথাটা কিন্তু বারবার ঘুরে আসছে, অপেক্ষা করা চলবে না, পরিবর্তনের জন্য কোনো বিশেষ মুহূর্তের দরকার নেই, যা করার আজই করতে হবে। একদম, কারণ সময় তো বইই চলেছে। আজকের একটা ছোট ভালো সিদ্ধান্ত, একটা ছোট্ট কাজ শুরু করা, এটাই হয়তো আগামী 1 বছরে বা 5 বছরে বিশাল পার্থক্য গড়ে দেবে। আজকের কাজটাই তো কালকের ভিত,
যত দেরি করব স্বপ্নগুলো তত দূরে সরবে। ঠিক, বদলানোর ইচ্ছেটা হয়তো সবারই থাকে, কিন্তু আসল চ্যালেঞ্জ হলো শুরু করাটা। বইটা এই শুরু করার ওপরই সবচেয়ে বেশি জোর দিয়েছে। ভবিষ্যতের কোনো পারফেক্ট সময়ের জন্য বসে থাকাটা অর্থহীন। জীবন বদলায় আজকের সিদ্ধান্তে, আজকের ছোট ছোট পদক্ষেপে। কিন্তু এখানে একটা প্রশ্ন মনে আসতেই পারে, অনেকেরই হয়তো আসছে, এত কথা হলো, পরিবর্তনের গুরুত্ব বোঝা গেল, ছোট পদক্ষেপের কথা জানা গেল, কিন্তু আমি কি সত্যিই পারবো? আমার কি সেই ক্ষমতা আছে এই পুরনো অভ্যাস বদলানোর? এই সংশয় নিয়ে বইটা কি বলছে? বইটা খুব জোর দিয়ে এবং আশার সাথেই বলছে, হ্যাঁ, অবশ্যই পারা সম্ভব। সম্ভব কেন? হ্যাঁ, কারণ বইটা কোনো ম্যাজিক ফর্মুলা বা রাতারাতি সুপারম্যান হয়ে যাওয়ার কথা বলছে না। ঠিক। তার বদলে কি বলছে? বলছে খুব সাধারণ, খুব বাস্তবসম্মত ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু করতে, যেগুলো প্রায় সবাই করতে পারে। যেমন আমরা আগেও বললাম, হয়তো আজ শুধু 10 মিনিটের জন্য সেই ফেলে রাখা কাজটা নিয়ে বসা, বা আধ ঘন্টা বই পড়া, বা দিনের সবচেয়ে অপছন্দের কাজটার খুব ছোট একটা অংশ আজ শেষ করা, কিংবা অপ্রয়োজনীয় ফোন ঘাঁটার সময়টা শুধু 15 মিনিট কমানো। এই অতি সাধারণ ছোট কাজগুলো দিয়েই শুরু। এই ছোট ছোট জয়গুলোর একটা দারুণ মনস্তাত্ত্বিক প্রভাব আছে। বইয়েও হয়তো এর ব্যাখ্যা আছে। যখন আমরা নিজেদের দেওয়া একটা খুব ছোট লক্ষ্য পূরণ করি, তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নামে একটা কেমিক্যাল বেরোয়। আচ্ছা। এটা আমাদের মধ্যে একটা ভালো লাগা, একটা তৃপ্তির অনুভূতি তৈরি করে। আর এই ভালো লাগাটাই আমাদের পরের পদক্ষেপটা নিতে উৎসাহ দেয়। একটা ছোট সাফল্যের পর আরেকটা ছোট সাফল্য, এভাবে এগোতে থাকলে ধীরে ধীরে আত্মবিশ্বাস তৈরি হয়। এটা অনেকটা স্নোবলের মতো, শুরুতে ছোট কিন্তু গড়াতে গড়াতে বড় হতে থাকে। তার মানে একদিনে বিশাল পরিবর্তনের আশা না করে, হ্যাঁ, প্রতিদিনের ধারাবাহিক চেষ্টাই আসল। রাতারাতি কিছু হয় না। বইটা এই প্রতিদিনের চেষ্টার উপরেই জোর দিচ্ছে। তাহলে আমরা আলোচনার একদম শেষে চলে এসেছি। এতক্ষণের কথা থেকে মূল শিক্ষাটা যদি এক কথায় বলি, তাহলে কি হবে? আমার তো মনে হয় বইয়ের নামটাই সব বলে দিচ্ছে, কাল নয়, আজই শুরু করো। একদম। আজকের কাজ, আজকের পদক্ষেপ, এটাই কালকের দিনটা তৈরি করবে। যত দেরি হবে লক্ষ্য তত দূরে সরবে। জীবন বদলানোর সিদ্ধান্তটা হয়তো আমাদের নিজেদেরই নিতে হবে, কিন্তু বদলানোর ক্ষমতাটা আমাদের মধ্যেই আছে। কোনো ভালো সময়ের অপেক্ষা করার মানে হয় না। শুরু করার জন্য এই মুহূর্তটাই সেরা। দরকার শুধু প্রথম, খুব ছোট হলেও একটা পদক্ষেপ নেওয়ার ইচ্ছেটা। তাহলে এই ভাবনাটা নিয়েই কি আমরা তৈরি হতে পারি? আজই কি সেই প্রথম, খুব ছোট কিন্তু জরুরি পদক্ষেপটা নেওয়া যায়? এই প্রশ্নটা না হয় আজ আমাদের সঙ্গে থাক। পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার পর প্রথম ধাপটাই সবচেয়ে কঠিন, কিন্তু একবার শুরু হয়ে গেলে গতি চলে আসে। তাহলে আজকের মতো আমাদের এই আলোচনা এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে যারা শুনছেন তাদের জন্য একটা ছোট্ট ভাবনার খোরাক রেখে যাই। অবশ্যই। এটা বইয়ের মূল ভাবনা থেকেই নেওয়া, কিন্তু হয়তো সরাসরি বইতে এভাবে বলা নেই। একটু ভাবুন তো, আজ এমন সবচেয়ে ছোট কোন কাজটা শুরু করা যায়, যেটা হয়তো অনেক দিন ধরে করব করেও করা হচ্ছে না, কিন্তু যেটার খুব সামান্য একটু অংশ শেষ করতে পারলেও নিজের ভেতর একটা হালকা হলেও সাফল্যের অনুভূতি আসবে। কি হতে পারে সেই কাজটা? পড়ার টেবিলটা একটু গোছানো, একটা জরুরি মেলের প্রথম কয়েক লাইন লেখা, নাকি স্বাস্থ্যের জন্য ভালো নয় এমন কোনো খাবার আজ এড়িয়ে যাওয়া? নিজের জন্য সেই প্রথম, অতি ক্ষুদ্র কিন্তু খুব জরুরি পদক্ষেপটা কি হতে পারে একটু ভাবুন। আজকের বইয়ের গল্প এখানেই শেষ। সামনে আসছে এমন সব বইয়ের রিভিউ আর গল্প যা আপনার চিন্তা বদলে দিতে পারে। তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আর আপনার মতামত লিখে জানান কমেন্টে, কারণ আপনার একটা কমেন্টে আমাদের পরের গল্পের অনুপ্রেরণা হতে পারে। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার এই একটি শেয়ার হয়ে উঠবে তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। দেখা হবে আবারও পরের ভিডিওতে নতুন গল্প, নতুন শিক্ষা আর নতুন অনুপ্রেরণা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।